সাল ১৯৭১ থেকে ১৯৭৫। মুক্তিযুদ্ধের পরবর্তী ৪ বছর বাংলাদেশের অবস্থা ছিল খুবই দুর্বিষহ। অর্থনৈতিক দুরবস্থা ও রাজনৈতিক অস্থিরতা ছিল ব্যাপক। দেশ ছিল ঘনবসতিপূর্ণ, যুদ্ধবিধ্বস্ত এবং সশস্ত্র সংঘাতের মুখে। দারিদ্রতা, ক্ষুধা, দুর্ভিক্ষ যেন বাংলার মানুষকে গিলে খাচ্ছিল। ঠিক ওই সময় বাংলার এক মহামানব, যিনি বাংলার মানুষকে সচ্ছল করার লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে ক্ষুদ্র ঋণ ব্যবস্থার ধারণা বাস্তবায়ন করেন, যা বাংলার মানুষকে চিন্তামুক্ত এক পুঁজির ব্যবস্থা করে দেয়, যা দ্বারা তারা তাদের আর্থিক সংকট নিরসন করতে পেরেছিল। এই উদ্ভাবনী চিন্তার পেছনে যে ব্যক্তিত্ব ছিলেন, তিনিই হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সুপ্রিয় দর্শক, তাই দেরি না করে চলুন জেনে আসি এই মহামানবের জীবন সংগ্রাম ও সাফল্যের পিছনের গল্প সম্পর্কে। সাল ১৯৪০। ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটাজারী উপজেলায় জন্মগ্রহণ করেন অসীম মেধাবী এক বালক। পিতা হাজী দুলা মিয়া সওদাগর এবং মাতা সুফিয়া খাতুন। তার পিতা ছিলেন পেশায় একজন জহুরি এবং মা গৃহিণী। এ যেন জহুরির ঘরে হীরের জন্ম হয়েছিল। শিক্ষা জীবনের শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামের মহাজন ফকিরের স্কুল নামে একটি বিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে ১৯৪৪ সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসায় তিনি লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। মাধ্যমিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের ৩৯,০০০ শিক্ষার্থীর মধ্যে ১৬তম স্থান অধিকার করেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটে যোগদান করেন এবং বয়েজ স্কাউটের পক্ষ থেকে মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন। এই সময় তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন এবং কলেজ জীবনেই নাটকে অভিনয় করার জন্য প্রথম পুরস্কার অর্জন করেন। এছাড়াও কলেজে অধ্যয়নকালীন সময়েই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। পরবর্তীতে ১৯৫৭ সালে ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে বিএ এবং এমএ সম্পন্ন করেন। স্নাতকের পর কর্মজীবনের শুরুতেই মোহাম্মদ ইউনূস ব্যুরো অব ইকোনমিক্স এ গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৬৫ সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। তিনি ন্যাশভিলে তার বাড়ি থেকে বাংলাদেশ নিউজ লেটারও প্রকাশ করতেন। যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন। তবে কাজটি তার কাছে একঘেয়ে লাগায় তিনি সেখান থেকে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের যুদ্ধের পরবর্তী সময়ে দুর্ভিক্ষের চরম রোষানলে বাংলার মানুষ যেন ঝলসে যাচ্ছিল, যা ডক্টর ইউনূসকে চরমভাবে নাড়া দেয়। তিনি বিশ্বাস করতেন যে দরিদ্র মানুষের হাতে স্বল্প পরিমাণ ঋণ দিলে তারা নিজের জীবিকা উন্নয়ন করতে সক্ষম হবে। এই ধারণাটি একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছিল, যা মাইক্রোফিন্যান্স বা ক্ষুদ্র ঋণ ব্যবস্থার ভিত্তি তৈরি করে। এই ধারণা বাস্তবায়ন করতে ১৯৭৬ সালে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং
বাংলাদেশের দরিদ্রের জন্য একটি নির্ভরযোগ্য ঋণ প্রণালী চালু করেন, যেখানে তারা জামানত ছাড়া ঋণ গ্রহণ করতে পারতেন। এই উদ্যোগটি ছিল বাংলাদেশের গ্রামাঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সর্বপ্রথম তিনি অত্যন্ত দরিদ্র একটি গ্রামে গিয়ে তার নিজের টাকা থেকে 27 মার্কিন ডলার ঋণ দেন গ্রামের 42 জন মহিলাকে, যারা প্রতি ঋণে 0.50 টাকা লাভ করেছিল। আর এর মধ্য দিয়েই ইউনুসের ক্ষুদ্র ঋণ ব্যবস্থার যাত্রা শুরু হয়। এরপর 1976 সালের ডিসেম্বরে জোবরা গ্রামের দরিদ্রদের ঋণ দেওয়ার উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি জনতা ব্যাংক থেকে একটি ঋণ পান। প্রতিষ্ঠানটি তার প্রকল্পের জন্য অন্যান্য ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। 1982 সাল নাগাদ এর সদস্য ছিল প্রায় 28,000। 1983 সালের 1 অক্টোবর এই পাইলট প্রকল্পটি দরিদ্র বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে কাজ শুরু করে এবং এর নামকরণ করা হয় গ্রামীণ ব্যাংক। জুলাই 2007 নাগাদ গ্রামীণ ব্যাংক প্রায় 7.4 মিলিয়ন ঋণ গ্রহীতাদের জন্য 6.38 বিলিয়ন মার্কিন ডলার ইস্যু করেছিল। সলিডারিটি গ্রুপ নামক একটি সিস্টেম ব্যবহার করে ব্যাংকটি ঋণ পরিশোধ নিশ্চিত করে। এই ক্ষুদ্র অনানুষ্ঠানিক গোষ্ঠীগুলি একসঙ্গে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যরা ঋণ পরিশোধের জন্য জামিনদার হিসেবে কাজ করে এবং অর্থনৈতিক স্ব-উন্নয়নে একে অপরের প্রচেষ্টাকে সমর্থন করে। 1980 সালের শেষের দিকে গ্রামীণ ব্যাংক অব্যবহৃত মাছ ধরার পুকুর সংস্কার এবং গভীর নলকূপ স্থাপনের মতো বিষয় নিয়ে কাজ শুরু করে। 1989 সালে এই বৈচিত্র্যপূর্ণ প্রকল্পগুলো পৃথক সংস্থায় বৃদ্ধি পেতে থাকে। মৎস্য প্রকল্প গ্রামীণ মৎস্য এবং সেচ প্রকল্পটি গ্রামীণ কৃষি হয়ে ওঠে। সময়ের সাথে সাথে গ্রামীণ ব্যাংকের উদ্যোগটি গ্রামীণ ট্রাস্ট এবং গ্রামীণ তহবিলের মতো বড় প্রকল্পগুলি সহ লাভজনক এবং অলাভজনক উদ্যোগের একটি বহুমুখী গোষ্ঠীতে পরিণত হয়, যা গ্রামীণ সফটওয়্যার লিমিটেড, গ্রামীণ সাইবারনেট লিমিটেড এবং গ্রামীণ নেটওয়ার্ক লিমিটেডের মতো ইকুইটি প্রকল্পগুলি চালায়। পাশাপাশি গ্রামীণ টেলিকম, যার একটি অংশীদারিত্ব রয়েছে গ্রামীণ ফোনে, যা বাংলাদেশের বৃহত্তম সরকারি ফোন কোম্পানি। মার্চ 1997 থেকে 2007 সাল পর্যন্ত জিপির ভিলেজ ফোন প্রকল্পটি 50,000-এরও বেশি গ্রামে 2,60,000 গ্রামীণ দরিদ্রের কাছে সেল ফোনের মালিকানা নিয়ে এসেছিল। গ্রামীণের সাথে তার কাজের জন্য ইউনুসকে 2001 সালে পাবলিক গ্লোবাল একাডেমি সদস্যের জন্য একজন উদ্ভাবক হিসেবে নাম দেওয়া হয়। তার এই মৌলিক চিন্তা এবং আকাশছোঁয়া সফলতার জন্য 2006 সালে গ্রামীণ ব্যাংক এবং তিনি যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান। তার এই ব্যস্ততম জীবনের মধ্যেও তিনি বেশ কয়েকটি বই লিখেছেন। এই বইগুলোতেই ডক্টর ইউনুস তার মাইক্রোফিন্যান্স, সামাজিক ব্যবসা এবং দারিদ্র্য বিমোচন সংক্রান্ত ধারণাগুলো বিশদভাবে আলোচনা করেছেন, যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। এখন পর্যন্ত তিনি মোট 9টি বই লিখেছেন। তার এই সফলতম জীবনের পুরস্কার বা সম্মাননার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে তা আসলেই অগণিত। এর মধ্যে নোবেল শান্তি পুরস্কার, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দেয়া পুরস্কার ও সম্মাননা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও তিনি প্রায় 50টিরও বেশি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। তার এত সুন্দর ব্যক্তিত্ব এবং উজ্জ্বল ক্যারিয়ার থাকার পরও তিনি বিভিন্ন সময় নানাভাবে রাজনৈতিক রোষানলে পড়েন। এর কারণ হিসেবে বলা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সম্পর্কের তিক্ততা। এই তিক্ততার মূল কয়েকটি কারণ ধরা যায়, যেমন ডক্টর ইউনুস 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটি নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেন, যা শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের জন্য একটি হুমকি স্বরূপ ছিল। এছাড়াও 2006 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। অনেকে মনে করে এটি তাকে আন্তর্জাতিকভাবে অনেক বেশি প্রভাবশালী করে তোলে, যা শেখ হাসিনার অসন্তোষের একটি কারণ হতে পারে। এর বাইরেও শেখ হাসিনা এবং তার সরকার গ্রামীণ ব্যাংকের ওপর সরকারি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল, যা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত এবং পরিচালিত একটি প্রতিষ্ঠান।
2010 সালে ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে ছিলেন। সরকারের মতে তিনি অবসর নেওয়ার বয়স পেরিয়ে গিয়েছিলেন। এই পদক্ষেপটি ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। শেখ হাসিনা মনে করেন ডক্টর ইউনূস আন্তর্জাতিক মহলে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্তিশালী সমর্থন পান, যা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। এই জেদ ধরে তাকে নানা সময় নানা হয়রানির শিকার হতে হয়। তার বিরুদ্ধে শেয়ার হোল্ডার সহ নানা মিথ্যা মামলা ও অপবাদ আনা হয়। সর্বশেষ 2024 জুলাইয়ে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট পদত্যাগ করতে বাধ্য হয় এবং ওই দিনই তিনি দেশ ত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের 3 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিশেষে এই মহামানবের জীবন থেকে আমরা বলতে পারি যে বাঙালি হয়েও বিশ্ব জয় করা যায় এবং কঠোর পরিশ্রম ও সততার দ্বারা জীবনকে রূপকথার মতোই বদলে ফেলা যায়।